नहीं नहीं तुम नहीं ঠিক আছে বাবা রে তোকে আমি পারবো না রে হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরস্পরে আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো দেখার জন্য। নতুন ভিউয়ার্সরা, পুরানো ভিউয়ার্সরা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। সব থেকে আগে যে ঘরে আমি ভিডিওগুলো শ্যুট করি সেই ঘরের বিছানাটা হয়েছিল একদম এলোমেলো, তো সেটা গুছিয়ে নিলাম। তারপরে দেখুন এই ঘরে সব সময় সারাদিন আমি ঘুমোই আলাদা বিছানায় আলাদা ঘরে, কিন্তু আমি সারাদিন এই ঘরে, আমার এটা শাশুড়ি মায়ের ঘর, এই ঘরে আমি সারাটা দিন কাটাই আর আমার মেয়েও সারাটা দিন এই ঘরেই কাটায়। তো এখানেই রয়েছে টুকন আর মীনাক্ষী, দুজনে দেখুন কীরকম করে খেলছে আমার জেঠিমার সাথে। জেঠিমা ওদের খুব খেয়াল রাখে, ওদের জন্য, ওদের যেন কষ্ট না হয় তার জন্য মানে খুবই যায় যায়। আজকাল তো মিল দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমার শাশুড়ি মা আর এবং তার জায়ের এত যে মিল, মানে কি বলবো, এর থেকে আমি অনেক কম দেখেছি, মানে দেখিই নি, আমার চোখে সচরাচর পড়ে নেই। যে হ্যাঁ, একটা পরিবার পড়েছে, সে হচ্ছে আমাদের বান্ধবীর পরিবারে, আর ইনি একজন যাকে আমি দেখিনি। এখানে বসানো হয়েছে টুকনের জন্য খাবার। এখানে দেওয়া হয়েছে পটল, ঝিঙে, আলু আর মিষ্টি কুমড়ো, চাল একসাথে দেওয়া হয়েছে। আর আমি এপাশে বসাচ্ছি হচ্ছে লাল চা, কারণ টুকনের মা তো যেহেতু অসুস্থ, লাল চা দুটো বিস্কুট দিয়ে খেলে পারে একটু সেলাইটা তাড়াতাড়ি শুকোবে। মানে কাটাছেঁড়া মানুষকে লাল চা খেতে রেকমেন্ড করে সবাই, তো আমি সেটাই করছি। সকাল সকাল আমি ওর জন্য চাটা বানিয়ে নেব। আর এপাশে মা অনেকগুলো সবজি কেটেছে, সকালে রান্নার জন্যে সবজিগুলো কেটেছে। এই লাল চায়ের জন্যে আদা দিয়েছে, আদা, লবণ। কেউ কেউ লাল চায় হয়তো লবণ দেয় না, কিন্তু আমি দিই। লাল চায়ে লবণ, আদা কমন, আদা তো কমন। আর কতগুলো সবজি বানিয়েছে, এটা হচ্ছে বাবাকে দোকানে ভাত পাঠানোর জন্য সবজি বানানো হয়েছে। আর এটা দিয়ে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। নিরামিষ তরকারি এখানে দেওয়া হয়েছে শশার, তারপরে মিষ্টি কুমড়ো, কোয়াশ, পেঁপে, বেগুন, পটল, সব কিছু মিক্সড। আর আরেক পাশে বানানো হয়েছে এটা আলু ভাজা, শুধু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করা হবে। মীনাক্ষী যেহেতু সব তরকারি পাতি দিয়েই ভাত খায়, কিন্তু আমি ওকে ঝালটা খাওয়াই না, ঝালটা স্কিপ করি, ঝাল খাওয়াই না। আর লাল চা দেওয়ার পরে আমাদের জন্য বসিয়েছি সকালবেলা দুধ চা। আমরা যেহেতু লাল চা খাই না সচরাচর, খুব কম, বছরে একবার হয়তো লাল চা খাই, আর সবসময় দুধ চাই খাই। তো দুধ চা না খেলে পরে মনে হয় যেন সকালবেলা চা না খেলে না কি জিনিস মিসিং আছে, কিছু খাওয়া দাওয়া কিছুই মানে ভালো লাগে না। তো যাই হোক, চা খাবার পরে এই দেখুন, চা খাওয়ার পর্ব শেষ হয়ে এই যে তিনজন মিলে, মীনাক্ষীর ভিডিও যারা দেখেছো কিংবা দেখো সবাই হয়তো জানো যে আমি একটু পান খাই। তো সেই একটু পান খেয়ে নেব, পান খেয়ে আবার লেগে যাব যে বাচ্চাদের পেছনে। আর হচ্ছে পান আমি জর্দা অবশ্যই খাই। জর্দা আমাদের এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সবথেকে বেশি জর্দা চলে হচ্ছে 91 জর্দা। অন্যান্য জায়গায় বেশিরভাগ শিলিগুড়ি এইসব জায়গায় জগৎ জর্দা চলে, কিন্তু আমি খাই 91 দিয়ে পান। 91 জর্দা পাওয়া যায় আমাদের এখানে। এখানেও অনেক, খুব কম জগৎ জর্দা খাওয়ার লোক, কিন্তু আমি 91 খাওয়ার লোকের মধ্যেই একজন। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তাই চলে আর আমি তাই খাই। তো যাই হোক, এখন আবার বসে পড়লাম ওদের সাথেই। মীনাক্ষী
মীনাক্ষীর পিসির সাথে। যেহেতু চাটা খাওয়া শেষ হয়ে গেছে, রান্না বান্নাও শেষ, মীনাক্ষীর পিসিকে ভাত দেওয়া হয়েছে। মীনাক্ষী আর মীনাক্ষীর পিসি তিনজন মিলে আর টুকন তিনজন মিলে সুন্দর করে ভাত খাচ্ছে। দেখুন কীরকম করে। মীনাক্ষীর পিসিকে মানে ঝাল দেয়া হয় না, তার জন্য মীনাক্ষীও সাথে বসে খেতে বসেছে। আর এই দেখুন সন্ধেবেলা বলতে কি মিস্টেক হয়ে গেল, দুপুরবেলা রান্নার আয়োজন চলছে। দুপুরবেলা রান্নার আয়োজনে ছিল আজ মাংস। আর এই পাশে জেঠি শাশুড়ি আমার, উনি মশলা বাটছেন আর মা রান্না করছেন। মাংস হবে, পেঁয়াজ রসুন কেটে রেখেছেন জেঠি শাশুড়ি। এই যে করলা ভাজা আর মাংস, আর মীনাক্ষী পিসির জন্য নিরামিষ তরকারি করা হবে। তো সব কিছু মিশিয়ে দিলাম, শসা, কোয়াশ, পেঁপে, আলু এইসব দিয়ে, মানে কোনো রকম তেল দিয়ে কোনো মশলা ছাড়াই তরকারি রান্না করা হবে। আর বসানো হয়েছে এখানে ভাত, যেহেতু সকালে ভাত ছিল সেই ভাত দিয়ে হয়ে যাবে আমাদের। সকালে ভাত নামানো হয়েছে বলতে 12টার দিকে একবার রাইস কুকারে ভাত নামানো হয়েছে, তো 1 কোটা চাল রান্না করা হলো। তো যদি লাগে, আর এদিকে বাচ্চাদেরকে খাইয়ে স্নান করিয়ে সবার যে যার মতো দুজনেই ঘুমিয়ে পড়েছে। মীনাক্ষীকে আমি এই পাশে ঘুম পাঠিয়েছি, মীনাক্ষীর কাকুর রুমে। তা আমাদের রুমে সচরাচর ওকে ঘুম পাড়ায় না। মেয়েটা আমার ঘুমিয়ে পড়লে, কোনো যদি ঘুমিয়ে পড়ে মনে হয় বাড়িটা একদম ঠান্ডা নিস্তব্ধ, বাড়িতে হই হুল্লোড় চিল্লা হাল্লা কিছুই নেই। আমার সোনা বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে দেখি খুব মনে হয়। যখন সারাদিন দুষ্টুমি করে তখন মনে হয় ইস কত দুষ্টু আমার মেয়ে, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে সত্যি বলছি খুব মায়া লাগে। ইস মেয়েটা আমার ঘুমিয়ে পড়েছে। আর যা গরম চলছে, আমি একদম হাই স্পিডে ফ্যান দিয়েছি। মীনাক্ষীর গরম এমনিতেই বেশি। তারপর মীনাক্ষীর বাবা ফোন করেছিল। মীনাক্ষীর বাবা ফোন করার পরে কিছুক্ষণ ওর সাথে কথা বললাম, যেহেতু ও বিদেশে রয়েছে। তারপর ওরা ঘুমিয়েছে, যত তাড়াতাড়ি করে পারি জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিচ্ছি। আর বাচ্চারা ঘুমোলে মায়েরা সবসময় বাড়িতে কী কাজ আছে সেটাই ফটাফট দৌড়ে হেঁচড়ে সেটাই করে। আমারও সেম অবস্থা, মানে প্রত্যেকটা মায়ের একই অবস্থা। মীনাক্ষীর পিসিও সেই একই অবস্থা। যখন ও বাপের বাড়িতে থেকে, ও তো এখন অসুস্থতার কারণে বাপের বাড়িতে রয়েছে, কিন্তু যখন আবার ও নিজের সাংসারিক জীবনে চলে যাবে ওরও সেই সেম পরিস্থিতি হয়ে ওঠে। এই তারপরে জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার পরে এই উঠোনটা, বাড়ির কাজকর্ম হয়েছিল, তো উঠোনটা খুবই নোংরা হয়েছিল, এত নোংরা, মানে সব কিছু এলোমেলো, খড়ি টড়ি সব এলোমেলো, কাঠ, শাটারিংয়ের কাঠ, টিন সব কিছু এলোমেলো হয়েছিল। তো আমি ঠিক করলাম মীনাক্ষীর বাবা ওখানে বাঁশগুলো যেগুলো রাখা আছে সেই বাঁশগুলো বেঁধে এখানে একটা খুঁটি গেড়ে সবগুলো বাঁশ দিয়ে রেখে গেছে। তো আরও কিছু কিছু বাকি ছিল, তা আমি সবগুলো গোটানোর জন্য প্রস্তুতি নিলাম। আর একটা একটা করে গুটাচ্ছি, সব কিছু গুটিয়ে রাখবো এক এক করে, তৈরি করে যেন উঠানটা পরিষ্কার হয়ে যায়। মানে সময় না পাওয়ার কারণে, দুটো বাচ্চা থাকে, আগে পিছিয়ে সবসময় থাকতে হয়, তো সময় না পাওয়ার কারণে এই উঠানটাও ভালো করে পরিষ্কার করা হয়নি। তো এখন যেহেতু সময় পেয়েছি, তাই আর কি আমি যত জলদি করে পারছি আমি এই সব গুছিয়ে নিচ্ছি। সব গুছিয়ে পরিষ্কার করে তারপরে একটু মনে শান্তি এসেছে। এই সামনে একটু আবর্জনা, সবগুলো পরিষ্কার করেছি, সামনে রয়েছে একটু আবর্জনা, এই আবর্জনাগুলো বস্তা দিয়ে জোগাড় করে সবগুলো একবারে ফেলে দেবো। বস্তা দিয়ে জোগাড়, এই পাশে যেগুলো কাঠ ছিল, যা কিছু ছিল। আর বাথরুমের পাশে বাবা বসে আছে, দাড়ি কামাচ্ছে, সেভ হচ্ছে আর কি। আর এই যে উঠানের পরিস্থিতি এরকম হয়েছে, বৃষ্টিতে শ্যাওলা পড়ে একেবারে ছারখাড়া অবস্থা। কিন্তু কী করবো বলুন, পরিষ্কার করি, তারপর আবার বৃষ্টি পড়তে পড়তে 2 দিন পর পর এরকম হয়ে যায়। আর এই দেখুন, এই যে একটা পাখি এসছে, শালিক পাখি, মানে প্রতিদিন একটা না দুটো,
প্রতিদিন আসে আর আমার মীনাক্ষীকে দেখার জন্য একদম ঘর অবধি যায়। যদি মীনাক্ষী ঘুমিয়ে থাকে না, একদম ওর বিছানা অবধি গিয়ে ঘুরে আসে। মানে কি বলবো, না জানি কি কানেকশান। যাই হোক, তারপর সন্ধেবেলা আমি ওদেরকে রেডি করিয়েছিলাম, নিজেও রেডি হয়েছিলাম। আর এই দেখুন, টুকনকে নিয়ে একটু খেলাধুলো করার চেষ্টা করলাম। বলতে কি, দেখুন টুকনকে একটু, ও ছোটোখাটো না, একটু বেশি হ্যাংলা পাতলা। আর মানে আমাকে টুকন যা ভালোবাসে আর কি, মানে অন্যান্য সব বাচ্চা হলে কোনো মায়ের কাছে কিংবা কারো কাছে থাকতো না, কিন্তু এই টুকন আমাকে যতটুকু মা যতটুকু ভালোবাসে, অতটুকু ভালোবাসা আমার কাছে পায়, জন্যই হয়তো আমার সাথে এত গুড রিলেশন, কিংবা আমাকে ছাড়া ও চলে না। আমাকে খুবই ভালোবাসে বাচ্চাটা, কি বলবো, মীনাক্ষীর মতনই আমাকে ভালোবাসে। মীনাক্ষী যেমন ভালোবাসে ও তেমন ভালোবাসে। আর নিজের মাকে কেই না ভালোবাসবে, কিন্তু ওরকম সেম টু সেম ভালোবাসা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। টুকন আমাকে সেরকমই ভালোবাসে, নিজের সন্তানের মতন করে ভালোবাসে। মামি বলতে পাগলা, ওর মা লাগে না, মামি লাগে। মানে এটা কথা ভাবলেও আমার একটা গর্ব বোধ হয়। আমাকে কত ভালোবাসে একটা ছোট বাচ্চা নিয়ে, মানে কোনো কথাই বোঝে না, কিছুই বোঝে না দুনিয়াদারি, কিন্তু আমার জন্য কত পাগল হয়। আমিও খুব ভালোবাসি। মীনাক্ষীকেও একটু খেলাধুলো করালাম, যেহেতু টুকনকে করিয়েছি, এবার মীনাক্ষী আর মানছে না যে মীনাক্ষীকেও খেলাধুলো করাতে হবে। তো মীনাক্ষীকেও আমি বাজারের এই ব্যাগে একটু পাগলামি করলাম, ওদের সাথে ঘোরাঘুরি করলাম। ঘোরানোর পরে এইবার ওদের বদমাশি দেখুন আরও কত কী করছে। এই দেখুন দুজন মিলে, এত গরমে আমি দুজনকে একটা একটা করে প্যান্ট পরিয়ে দিয়েছি, নাও এবার তোমরা খেলতে থাকো। এত গরমে ওরা যেই পরিস্থিতি শুরু করেছে, দুজন মিলে যেইভাবে খেলাধুলো করছে। আর মীনাক্ষীর পিসির তো পেটটাই ফুটো, চারটে ফুটো রয়েছে ওর পেটের মধ্যে অপারেশন হওয়ার পরে। সেই অপারেশনের পেট ফুটো দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, এতগুলো ফুটো। তো সেলাইগুলো নিয়ে ও কোনো রকম যে চলছে, ও হাঁটা চলা থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানে এতভাবে যে ওদেরকে বাচ্চাগুলোকে নিয়ে বসে থাকে, এটাই অনেক ধন্যবাদ। সচরাচর সবাই বলে বেঁকেই যায়। তো ওকে মাইক্রো অপারেশন করানো হয়েছে, যেটা খুবই ভালো আর কি। মাইক্রো অপারেশনটাই বাচ্চাদের জন্য, কিংবা ছোট বাচ্চা থাকলে মায়েদের করা উচিত বলে মনে হয়। এখনকার অনেক সুবিধা রয়েছে, যেরকম স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও এই সব সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, এই দেখুন কত বড় বড় ফুটো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে ফুটো, তাও পেটের মধ্যে। একবার ভাবুন যে এই ফুটোগুলা করা হয়েছে, কীরকম পরিস্থিতি একটা, মানে শরীরের উপর দিয়ে গেছে, কত চাপ গেছে দেখুন। প্রতিটা ফুটোর মধ্যে দুটো করে সেলাই করা রয়েছে, প্রতিটা ফুটোতে, মানে চারটে ফুটো, 8টা সেলাই। মানে কি বলবো, এইসব অপারেশন মানে কত যন্ত্রণাদায়ক। তারপর ছোট পুচকি তো বোঝে না, কখনো কখনো ও লাথি মেরে দেয়, থাপা দেয়, অনেক ধরনের বিষয়। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সকলে খুব ভালো থাকবেন।